বিশাল একটা বিজয় হয়েছে আমাদের। এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে। এইটা সাহেব একটা পেরেক লেগে দেন কফিনে। একই সাথে মোদিরে পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। 2024-এর 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি। সেই লড়াইয়ে বিজয় আসছে প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, এই সেলে গুম এবং নির্যাতনের 2 মামলায় মোট 30 জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা। তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে। আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করে। সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের। দেখেছেন, ডিজিএফআই এর নাম শুনলে কাপড় নষ্ট করে। এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দেয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন। এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে। পিএনজি মানে জানেন তো, পার্সোনা নন গ্রেটা, মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে। ওয়াকার তো পারলে তার বোন কাটাল রানীর ক্ষমতা রাখতো। এখন ও যাই করুক ব্যর্থ হবে, কারণ সে মিত্র হিসেবে বেছে নিচ্ছে কালপ্রিটদের, দুর্বৃত্তদের, এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার। যাই হোক, আগে জেনে নেই আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনা আর তার দলবল করেছিল। এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে 1 ঘন্টার বেশি সময়, আপনারা পারলে দেখে নিন। আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী করি। ওয়াকার কি কি ঝামেলা করেছে, কেন করেছে, আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানবো। আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না? মানে দেশে তো জেলখানা আছে, তাহলে আয়না ঘর কেন লাগে? আর আয়না ঘরে কারা ছিল? আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ্যরা। হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে। গুম কমিশনে অভিযোগ জমা করেছে 1676টা। গুম কমিশনই বলে যে এটা একটা সামান্য অংশ, গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এড়ানোর জন্য অভিযোগই করতে চায় না। শোনান এডিটর সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা। ওপেন দিয়ে ওইভাবে সাক্ষাৎকার দিব না, কারণ ওটা এভিডেন্স থেকে যাবে। আমার আজ হোক কাল হোক আমার তো সব পরেরটাও চিন্তা করা লাগবে, ফ্যামিলি আছে। এমনি তো অত্যাচারের শিকার হয়েছি, গুম ছিলাম, মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম, এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি। ওই 16 সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি। আমার ফ্যামিলি স্টিল নাও সাফারার, আমার ক্যারিয়ার ধ্বংস, সবকিছু হয়ে গেছে। শুনলেন তো? তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে, আদালতে নিতে হবে, আপনি জামিনের আবেদন করতে পারবেন, উকিল নিয়োগ করতে পারবেন। সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা, যে আপনি একটা অপরাধ করছেন, তাই না? প্রমাণ লাগবে। যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে? যেমন ধরেন ব্যারিস্টার আর্মি, সে তো কোনো অপরাধ করেনি। ব্রিগেডিয়ার আজমি, সে তো কোনো অপরাধ করেনি। হুম্মাম কাদের চৌধুরী, সে তো কোনো অপরাধ করেনি। তাদের তো জেলে দেওয়া যাবে না, গ্রেপ্তার করা যাবে না। তাদের রাখতে হবে এমন একটা কয়েদখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না, সব গায়েব করে দিবে। যারা হাসিনার শাসনের জন্য চ্যালেঞ্জ, তাদের জন্য আয়না ঘর। এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা। সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে। আর আয়নাঘর একটা না, সারা দেশে ছিল 800 আয়নাঘর। দেখেন, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800। সবচেয়ে বড় আয়নাঘর যেটা, সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো, কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হইতো তারে আর বাঁচায় রাখা যাবে না, তাহলে হয় মাইলে ফেলে তো ক্রস ফায়ার সাজায়, অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হতো। শোনেন, নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে, তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও, গুলি করো। যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে, যে এরা এটা নিতে পারতেছিল না, আর এটা ক্রিটিসিজম, তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন, নাই করে দিলে তো হয়, তাহলে তো কেউ বুঝবে না কি হচ্ছে। তখন এটা মুভ করলো ওরা, এটা একটা ডিসিশন ছিল। হাত পা বেঁধে চলন্ত ট্রেনের নিচে ফেলে দেওয়া হতো বা বাস ট্রাকের নিচে। চিন্তা করেন, এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে, চেনা যায় না, অজ্ঞাত। দেখেন কি বিভৎস অবস্থা। এমন একজন বাইসে ফিরছে, গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল, আল্লাহ বাঁচাই দিচ্ছেন। শোনেন তার মুখ থেকে। ওই আব্দুল্লাহপুর আশুলিয়া রোড যেটা, সেখানে নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে। নামার পরে আমাকে কানে কানে বলতেছে, ভাইজান আমাকে ক্ষমা করে দেন, দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে। হঠাৎ করে আমাকে ধাক্কা দেওয়া হলো, তো আমি গাড়ি শব্দ আসতেছে, তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ, পড়ে গেছি। পড়ে যাওয়ার পরেও দেখতেছি আমি বেঁচে আছি। আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাবেন না, আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি, কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে।
টের পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং আসতেছে, আবার যখন ফেলে দিবে ব্রেক শক্ত করে ধরে পাল দিয়ে টা করে শব্দ হয়, যেটা ঠিক সেই শব্দটাই আমার কানে আসছে। এভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া। রেলে কাটা পড়লে হয় কি, দায়ী কিন্তু কাটা মানুষ, কাটা পড়া মানুষ। বাংলাদেশের আইনে কারো দোষ হয় না, সেজন্য ট্রেনের নিচে ফেলাই দিত। কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ট্রেনের নিচে ফেলাই দিত, গাড়ির নিচে ফেলাই দিত। কি অবস্থা চিন্তা করেন তো। যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ। তখন তাদের নদীর মাঝখানে নিয়ে গুলি করে পেট সিরা কোমরে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাই দেওয়া হতো। জিয়াউল হাসান নিজের হাতে এরকম মানুষকে মারছে। শুনেন স্বীকারোক্তি। যখন যাওয়া শুরু হলো, আমরা ইয়েতে যাওয়ার পরে উনি ডেস্টিনেশনটা আগে থেকে বলেন কোথায় যাবো, বলে সাউথের দিকে যাবো। তো যাওয়ার পরে তারপরে বলে স্লো ডাউন। যখন স্লো ডাউন বললে তখনই বুঝি যে এখন প্রক্রিয়া শুরু হবে। যখন কলের ভিতর থেকে তাকে তুলে নিয়ে আসে, সিমেন্টের বস্তা কিন্তু বাইরে থাকে স্যার, কলের মুখটা খুলে একজন করে তুলতেছে স্যার, সিমেন্টের বস্তা দিয়ে সে যেতে ফেলতেছে, পাতে হচ্ছে হাঁটু বরাবর আছে, হাঁটু বরাবর ফেলতেছে। বেল্টের পায়ের কাছে সিমেন্টের বস্তা থাকে, একদম কর্নারে রাখছে। সেকেন্ড ম্যান স্যার পিলোটা দেয় স্যার, পিলোটা দিয়ে টেক্সে সব। তাদের পছন্দের জায়গাটা হলো মাথা স্যার, মাথার এখানে বা পাশে বা মিষ্টি খেয়ে তারপরে একদম 5 রাউন্ড ফায়ার করে। 2 রাউন্ড ফায়ারের প্রয়োজনে কখনো যদি কখনো তার মনে হয়েছে কারো হাত কেটে গেছে, তখন উনি করতে পারছেন। ঢাকার সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হতো এই কাজে। এইটা সাহেব দেখান সেই স্বীকারোক্তি। দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার, যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল, এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে, এবং বন্দিরা থাকতো নিচে এখানে এই ডেকের উপরে, কোনো কোনো সময় ডেকের ভিতরে থাকে। and then অফিসাররা কারণ ডেকের ভিতরে না থাকলে দেখা গেলো মাঝে থেকে ফেলে এরকম হবে। ওরা সবই এখানে বা কেউ এখানে থাকতো, and then এখানে এনে শুট করে এখান থেকে ফেলে দিবেন। ওখান থেকে পেট ফাটতেছে ওখানে কুইক অ্যাকশন হচ্ছে গিয়ে এখানে যাওয়ার পরে এই যে মানুষটাকে শোয়ালেন, যাওয়ার পরে বাঁধার পরে তারপরে আপনার গুলি করে ফেলা দেওয়া হয়। এদিকে বাঁধার রশিটা রেডি থাকে, ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাঁধা রেডি। যেমন রশি বাঁধার থেকে সিমেন্টের বস্তা খুলে না যায়। তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে দিয়ে বাঁধা সবচেয়ে সহজ। দ্যাট অফ এনি আদার প্লেসেস অফ দ্য হোল বডি। এখানে গুলি করে লোহার কুশন ধরে ফেলে দিল। কে ফেলবো? জিয়া তো গুলি করলো, এখন জিয়েই ফেললো না সাথে আরো যে লোক ছিল তার কে ফেললো এটা আমার খেয়াল নাই। এখান থেকে করে ফেলে দিল। আবার কাউরে ইন্ডিয়া পাচার করে দেওয়া হতো, যেমন শুকরঞ্জন বালিকে দেওয়া হয়েছিল, সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। এখানেই ধরা খাবে মোদি আর তার বাহিনী। এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনাবাহিনীর কর্মকর্তারা। ওইখানে নিয়ে 2টা লোক আইছিল তোর পার করে দিব, তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি, আবার আমরা আবার ব্যাগ নিয়ে ওরা আবার ওই দিক থেকে কারা যেন আসছে স্যার, আপনার ওদের ইন্ডিয়ানরা আসছে, ওরা 2জনকে দিল, আমরা 2জনকে দিলাম। ওরা 2জন বন্দীকে দিল, আপনাদের বন্দী 2জনকে ওদেরকে দিয়ে যাদেরকে হ্যান্ড ওভার করলো ওদেরকে নিয়ে আবার কি করলেন? ওদেরকে নিয়ে স্যার রাস্তায় 2জনকে স্যার মোস্ট ফ্লাই দিয়েছে। দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা, এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা। তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল। তারা সৈনিক ছিল না, তারা এখনো সৈনিক না। সেনাবাহিনী এদেরকে পালতে পারে না। আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। ও তো সেনাই না, ওই তো সৈনিকই না। মরাল কিসের নষ্ট হবে? ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। ঢাকার আয়না করছিল ডিজিএফ এর আন্ডারে, ক্যান্টনমেন্টের মধ্যে। রেবের সেনা কর্মকর্তারা গুমার খুনের কাজগুলো করছে। এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে। এইটাই ওয়াকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন। কেন? কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কা ফান্ডা আসতেছে। ওর গলা তো ফাঁসির দড়ি ধরবে। সে নিজেও তো 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাইছিল। তারা গুলিও করছে, মানুষও মারছে। এর দায়িত্ব ওয়াকারের। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই। এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই। এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে। এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ। ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না ঘরে, কার সেটা দায়িত্বে পড়ে? তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিচ্ছে। তারা গ্রেপ্তার করা হয়েছিল, রাখা হয়েছে ক্যান্টনমেন্টে, পালাই গেছে। কার দায় তাহলে? এই মুজিবের নামে ওয়ারেন্ট বেরিয়েছে, এখন আশ্রয় দিচ্ছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলোতে। তাদের পালাইতে সাহায্য করছে। আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার। আরাফাত ধরা পড়েছিল, নিউজ বাড়াইছিল, কেমনে পালাইলো? তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুসকে, বাধ্য হইয়া দিছে। এই যে জেনারেল আকবর, যার নামে আজকে ওয়ারেন্ট বেরিয়েছে, সে গুমকো নিশানে স্বীকার করছে, সাক্ষ্য দিছে, তাকেও পালাইয়া যাইতে দেওয়া হয়েছে। দেখেন এডিটর সাহেব তার সাক্ষ্য দেখান। এই প্রসেসে পিকে প্রাইম মিনিস্টার্স অফিস, অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল, উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন, কথা বলতেন, আদেশ নির্দেশও দিতেন।
So out of the way I went to Pierre and requested her যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে, তার ছেলেটাকে এটা করা হয়েছে, এটা খুব এটা দেখা উচিত, আমাদের ফ্যামিলিটা খুব ব্রোকেন and his relatives have requested. আমি নিজে প্রিয়াকে বলেছি, আমার সাথে মানে আমি 2 বার ওনাকে বলেছি এটা আমার শিপনে আছে। And her response was ছেড়ে দিব না, ছেড়ে দিব না, মানে আমি দেখি কি করা যায়। অ্যাডভাইজারদের বলছি, আমি বলছি এবং ওনার কি ক্ষমতা ছিল তখন ওটাকে সমাধান করো, অর্থাৎ ধরেন চাইলে কেন বের করে দিতে পারতো? টিএম চাইলে খাবো না, মানে যা চাবে তাই হবে। এইটাই তো প্রথম গ্রেপ্তারি পরোয়ানা না, এর আগেও গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে, কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার। সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। যুক্তির মায়েরে বাপ, নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে, নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে, তাতে মরাল নষ্ট হয় না। ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না। মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই কোটার আর মোটা ওয়াকারকে জামাই কোটার সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না। বিডিআর 57 সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না। কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না। ব্রিগেডিয়ার আজমিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না। আর তারা যে বছরের পর বছর যে সৈনিকেরা পাহারা দিছে, তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকস উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দী করে রাখা হয়েছে, তাদের মরাল নষ্ট হয় নাই? তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে, তার বন্ধু বান্ধবের সাথে, তার কলিগদের সাথে? নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে 7 জনকে মাইরা শীতলক্ষায় ভাসায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর? আবদার ধরিছে মার্শাল ল কোর্টে বিচার করতে হবে। কেন জানেন? মার্শাল ল আইনে গুম কোনো অপরাধ না, তাই মার্শাল ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে। চিকনা বুদ্ধি আছে ওয়াকারের, শুধু বুড়ি মোটা না, মাথার বুদ্ধিও চিকনা আছে। কর্নেল ফারুক, মেজর ডালিমকে মার্শাল ল কোর্টে বিচার করা হয়েছিল। অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে। গত 15 বছরে সেনাবাহিনীর মরাল কি ঘুমাইতেছিল? ওয়াকার জানে কই তার বিপদ, তাই সে আমাদের পিছে তার কুত্তা আর পোত বালকদের লাগাই দিছিল। এক পোত বালক তো তার হিরো বানায় আল জাজিরায় স্টোরি করেছে, আর আরেক পোত বালকের সাক্ষাৎকার দেয় ওয়াকার। এক সময় তো ওয়াকারের নিয়ে কিছু কয় যেত না, টেকা পয়সা ছড়ায়, বট বাহিনী লাগায়, এইসব পোত বালকদের দিয়ে ক্যাম্পেইন করায়, নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল। থাইল্যান্ডে গেছিল এই 2 পোত বালক একই টাইমে। পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে, জিগান। আমি শুনেছি ডিজিএফআই পেমেন্ট দিছে, থাইল্যান্ডে নিয়েছে, তবে ওইটাই লাস্ট পেমেন্ট। ডিজিএফআই ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে। এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন। হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, তাহলে সেটা কে কে হবে? তালিকা করলে আমার নাম তো 1 থেকে 5 নম্বরের মধ্যে থাকবে। হাসিনা নিজে আমার নাম কইছে না, একবার না 2 বার কইছে। সে আমার মেরে ফেলাইতে বলছে, তার বক্তব্যে বলছে না শ্বশুর বাড়ি পাঠাই দিতে। আর ওদিকে সেই কি মিনাক ভট্টাচার্য, ও কিন্তু ভট্টাচার্য না, ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে। ও জামাত ইসলামের নেতার মেয়েকে বিয়ে করেছে। ও এখন ও ভট্টাচার্য লেখে কিভাবে? ও তো ধর্মান্তর হয়ে গেছে। এটা তো কোনো আশা নাই, কোনো মিডিয়াতে জানতে হবে এটা নেই। শ্বশুরবাড়ি তো মানুষই যত সম্ভব বোধহয় 30 সাল বা টাঙ্গাইলে না, জামাতে ইসলামের নেতা না, জামাতে ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো এই বিতর্কের সাথে বিয়ে দেবে না, নিশ্চয়ই তার মুসলমান বাড়িছে। এই যে সুশান্তের সাথে শরীফ আজাদ, ডাক্তার আইজু নামে লাদায়, সে তো আমাকে খুন করার আহ্বান জানাইছে। শোনান এডিটর সাহেব। পিনাকি ভট্টাচার্য, ফ্রান্সে একটা লয়ের কথা বলি, ইফ ইউ কিল সামওয়ান you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে, আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে, এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোন মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। আই এম সরি। শুনিছেন? আচ্ছা এডিটর সাহেব আবার শুনান তো, হাসিনা আমাকে নিয়ে কি কইছে 2 বার, এটা শুনুন। মাননীয় আমরা সব জানি, এবং আমরা যত কিছু করার আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করবো, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করবো। আমরা আওয়ামী লীগ তো আমার বিরুদ্ধে মিছিল করে প্যারিসে আইসা। ইন্ডিয়ানরা আমার পছন্দ করে, আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বানায় গালাগালি করে আমার পোস্টে এসে। দেখেন তো, নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলায়, তাই না? বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলায়, তাই না? তাহলে বাম, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা, নাস্তিক, এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স, এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে। তার মানে আমি গ্রেটার আর্মি ইন্ডিয়া যে শক্তি, তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি। আমার সাথে বড় একটি আর্মি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে? সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি, সাকসেসফুল আন্দোলন করেছি। তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে নাই। সব কয়টা ইন্ডিয়ান লেসপেন্সার, এদের মিশন আমারে থামায় দেওয়া, পারে নাই, হ্যাঁ পারবেও না।
ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না, এটা তো সহজ কাজ না। যাই হোক, এই ওয়াকার আওয়ামী লীগের মাঠে নামাইছে তো, সেনাবাহিনী একটা আওয়ামী লীগকে ধরছে, এটাও ধরে নাই। আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায়, ভিডিও আছে। সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে, সেখানে হাসিনার গোয়াচাটা সাংবাদিকরা প্রশ্ন করে, বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে, আপনারা কি করতেছেন? আমি বলে দিই উত্তরে, সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমার। আর সেনা অফিসার যে উত্তর দেয়, গাইগিকেরা উত্তর দেয়, আপনারা কইতেছি এইসব প্রশ্নের বালসালের উত্তর দিবেন না। ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না, হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে, এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না? এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে, একবার না একাধিকবার বলছে। আজ শোনেন একটা, আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই, এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না, এবং সেটা আমরা করবো। কইছেন এটা নিয়ে সাংঘাতিক হাসিনার গোয়াচাটা সাংঘাতিক। ওয়াকারের এখন একটাই চিন্তা, যেন বিচারের মুখোমুখি হইতে না। তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি। এই জেনারেল পর্যায়ে শীর্ষ দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুবই দোষা করেছে জেনারেলরা, পেটমোটা জেনারেলরা। সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন বসছে আজকে যখন রেকর্ড করেছি। ওয়াকার সহ 56 জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে, যে আদেশ জারি করছে, ঠিক প্রতিবাদ জানিয়েছে। পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে। প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে জানা গেছে, এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না এখানে। এবং এটা নিয়ে যদি কিছু করতে যায় ওয়াকার, তবে প্রফেসর ইউনূসকে আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য। ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার খুনি জেনারেলদের রক্ষা পাবে, এই তার খায়েশ। সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে। আমি আজকে কয়ে দিলাম, সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে। এই গুণ যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই? রিটা সাহেব শোনান। আরেকটা শোনা। আমার বাবাকে আমি একবারও দেখি না। আমার বাবাকে আমার খুবই দেখতে ইচ্ছা হয়, কিন্তু আমার বাবাকে আমি দেখতে পাই না। যখন আমি আমার স্কুল যাই, তখন আমার বন্ধুরা তার বাবার সাথে যায়, আমি আমার বাবার সাথে ঈদ করতে পারি না। ঈদে সবাই তার বাবার সাথে মেলাতে যায়, আমি করতে পারি না। সবাই আমার বাবার সাথে মার্কেটে যায়, জামা কিনতে না, আমি পারি না। কেন? সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দাও। আমি আমার বাবাকে দেখতে চাই। আমার বাবা ছাড়া আমার ভালো লাগে না, আমি আমার বাবাকে দেখতে চাই। আরেকটা শোনা। এই ঘুমের শেখা সেই হতভাগ্য পরিবারদের, অসহায় এতিম সন্তানদের শপথ, সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে, কাউকে ছাড়া হবে না। এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না। এই কান্নার কাফারা আমরা আদায় করে। সেনাবাহিনী চুপচাপ, সেনাবাহিনীতে নীরবতা, নিস্তব্ধতা, শুনশান নীরবতা। দর্শক, আপনারা জানেন যে সার্ভিং কোন খবর মতে 14 জন সেনা অফিসারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আইসিটি কোর্ট। এবং স্বাভাবিকভাবেই এই অফিসাররা ওয়াকারের আন্ডারেই অনেক আকাম করেছেন, বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনা। এর আগের গুম খুনের সাথে হয়তো ওয়াকার ওইভাবে জড়িত ছিলেন না। এখন সে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান। এখন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা কি, ওয়াকারের প্রতিক্রিয়া কি, তার অবস্থান কি? তিনি কি এই বিচার কার্যক্রমে কোঅপারেট করবেন, না আগের মতো বাধা দেওয়ার চেষ্টা করবেন? তিনি কি পিছু হটেছেন, না আগের মতো তাজুল ইসলামকে হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে ইউনূসের সাথে একটা কম্পিটিশনে যাবেন? গণমাধ্যম যখন, আমি প্রথমেই বলি, গণমাধ্যমের রোল এখানে অত্যন্ত সন্দেহজনক। একমাত্র আমার দেশ পত্রিকা এই সেনা অফিসারদের গুম খুনের বিচারের বিষয় সঠিক রোল প্লে করছে। অন্য সব মিডিয়া চুপচাপ, তেমন কিছুই বলছে না। অথচ এটা প্রত্যেক মিডিয়ার রেড কালার হেডলাইন, লিড নিউজ হওয়ার কথা, এবং ধারাবাহিকভাবে এটা নিয়ে এক ধরনের তোলপাড় সৃষ্টি করার কথা, কিন্তু হচ্ছে না, করছে না। মানে বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলো, এরা যে বেশিরভাগই প্রথম আলো, ডেইলি স্টার সহ ইত্যাদি, এরা যে ভারতের দালাল সেটা প্রমাণিত হচ্ছে। এরা যে ডিজিএফআই দালালি করেছে, ডিজিএফআই জঙ্গি নাটক থেকে শুরু করে নানান নাটকে গুম খুনে যে এরাও পার্ট ছিল, এরা যেগুলোকে নর্মালাইজ করেছে, তার প্রমাণ হচ্ছে এখন তারা চুপচাপ ভূমিকা পালন করছে। দেশপ্রেমিক গণমাধ্যম হচ্ছে মাহমুদুর রহমানের আমার দেশ, আমরা দেখতে পাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই গণমাধ্যমগুলো যদি ভারতের দালাল না হতো, সবাই যদি সঠিক রোল প্লে করতো, তাহলে সবাই এখন আইএসপিআর এর দিকে ঝাঁপিয়ে পড়তো, আইএসপিআর এর অফিসিয়াল স্টেটমেন্ট জোর করে আদায় করতো।
যে আপনার সার্ভিং অফিসার্সদের বিরুদ্ধে, সাবেকদের কথা বাদ দিলাম, তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। মিলিটারি কোর্টে বা কোর্ট মার্শাল হচ্ছে না, আইসিটি কোর্টে বিচার হচ্ছে, যেটা আপনারা চাননি বা ওয়াকার চাননি, সেটা হচ্ছে। এখন আপনাদের অনুভূতি কি? আইএসপিআর কে প্রথম আলো, ডেইলি স্টার, বসুন্ধরা গ্রুপের সব মিডিয়াগুলো সবাই মিলে বাধ্য করত, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশ সহ দুই একটা পত্রিকা বাদে কেউ জিজ্ঞাসই করে না যে এই যে ঘটনা, এত বড় ঘটনা, আপনাদের অনুভূতি কি, জিজ্ঞেস করে না। কিন্তু আমার দেশ ঠিকই জিজ্ঞেস করে। এখন আমার দেশের সূত্র থেকে আমরা যেটা জানলাম, আইএসপিআর এর কাছে জিজ্ঞেস করে, কিন্তু আইএসপিআর নীরব, কোনো কথা বলতেই তারা রাজি না। তারা বলছে এই মুহূর্তে কোনো মন্তব্য করতেই রাজি না। এটা কেন ভাই? তদন্তে প্রমাণিত হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে, এখন বিচার হবে। গুম খুন হয়েছে, কোনো সন্দেহ নেই। কারা করেছে? তারা অনেকে পালিয়েছে, অনেকে জেলে, সামরিক অফিসাররা। এটা তো অস্বীকার করা কিছু নেই। র্যাব আমেরিকার স্যাংশন খাওয়া, কে না জানে? তাদের বিচার হচ্ছে, আপনাদের মন্তব্য নাই মানে আইএসপিআর এর মন্তব্য নাই। কেন মন্তব্য নাই? এর মানে কি আপনারা এখন পর্যন্ত ডিসাইড করতে পারেননি যে সেনাবাহিনী এই বিচারে কোঅপারেট করবে কি করবে না? এটা তাদের বলা উচিত ছিল, অথবা তাদের সব প্রণোদিত হয়ে স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল আইএসপিআর এর, যে আমাদের নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, সেনাবাহিনী তার পেশাদারিত্বের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ, গুম খুনের সাথে জড়িত যে কোনো অফিসারের বিচারের সহযোগিতা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা কোনো অপেশাদার সুলভ আচরণ, গুম খুন এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেব না, দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে হবে বাংলাদেশের আইন অনুযায়ী। এরকম একটা সাহসী স্টেটমেন্ট দিলে ওয়াকার জনগণের কাছে এখন রেসপেক্ট পেতেন, কিন্তু এখনো ওয়াকারকে নিয়ে নানান সন্দেহ সংশয় আমরা দেখতে পাচ্ছি। যতই আপনারা করেন, আমাদের কাছে খবর আছে, আমরা জানি, আমরা বিজয় উদযাপন করি, হাসি, দেখেন না কেন? কারণ সেনাবাহিনীর অফিসারদের, বিশেষ করে একটু লোয়ার লেভেলের অফিসার যারা, তাদের মধ্যে 95% তারা হ্যাপি, তারা স্যাটিসফাইড, তারা আনন্দিত যে এই দুষ্কৃতিকারী, গুমকারী, হত্যাকারী জেনারেলদের বা অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং 22 তারিখের মধ্যে তারা গ্রেপ্তার হবে। আরো সুখবর হচ্ছে, যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের সমপর্যায়ের অফিসার, বন্ধু বান্ধব কেউ তাদের সাথে কথা বলে না, তারা হাউস অ্যারেস্ট অবস্থায় আছে। 14টা পয়েন্টে সতর্ক করা হয়েছে যেন কেউ পালাতে না পারে, এবং খুব শীঘ্রই দেখবেন যে তাদেরকে ধরে আনা হয়েছে। কিন্তু মিডিয়াগুলো ওই যে ভারতের দালাল। তো দর্শক, এই জায়গায় সেনাবাহিনীর এই চুপচাপ থাকা, নীরবতা, এটা নানা সন্দেহ সংশয়ের জন্ম দেয়। এখনো ওয়াকার সঠিক লাইনে আসেনি, ওয়াকারকে সঠিক লাইনে আনতে হবে। ওয়াকার মাস্ট কোঅপারেট দিস ট্রায়াল। ওপেন বিচার হচ্ছে ক্যামেরার সামনে, কোঅপারেট করতেই হবে। গুম খুনকারীদের বাঁচানোর কোনো সুযোগ নেই। এবং সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের কথা আমরা জানি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এগুলো কেউ করতে পারে না। কে নির্দেশ দিয়েছিল? বিশেষ করে জুলাই বিপ্লবে সে কারফিউর সময় কারা গণহত্যা চালিয়েছিল, কোন কোন অফিসার কার নির্দেশে গুলি চালিয়ে আমার সাধারণ নাগরিকদের হত্যা করেছিল, সেটাও কিন্তু হিসেবে আসবে মিস্টার ওয়াকার। ওয়াকার সাহেব, এখনো আপনি উল্টো লাইনে হাঁটছেন, আপনি সোজা লাইনে আসেন, তাহলে আপনার করুণ পরিণতি হবে। আপনার বাঁচার রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি। ইউনুসের সাথে মিটিং করেন। গত 15-16 বছরে বঞ্চিত, অবসরপ্রাপ্ত বর্তমানে সামরিক অফিসারদের সাথে, যাদের এখনো পেনশনের টাকা, প্লট ফ্ল্যাটের সুবিধা দেওয়া হয়নি, তাদের সাথে মিটিং করেন। তাদের মুহূর্তের মধ্যে তাদের সুযোগ সুবিধা বুঝিয়ে দিয়ে তারপরে বলেন যে স্যার আপনারা আমাদেরকে বাঁচান। আমি আগে যা করেছি, আমি তো এট দ্য এন্ড অফ দ্য ডে চূড়ান্ত ভাবে বিপ্লবের পক্ষে ছিলাম। হ্যাঁ, অবশ্যই এই পয়েন্টে ইনডেমনিটি পায় ওয়াকার, এবং এর আগের যত গুম খুন, এগুলোতে আমি কোঅপারেট করছি বিচারের জন্য। তো দর্শক, কোনো লাভ নাই, আমরা বিজয় উদযাপন করতে পারি। একটা হচ্ছে যে আইসিটি অ্যাক্ট অনুযায়ী আপনারা জানেন যে অভিযোগপত্র দাখিল হওয়া মানে আপনার চাকরি বাকরি শেষ, এই বিচার নিশ্চিত। এবং সর্বশেষ খবর, সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নাই, এটা প্রসিকিউশন টিম জানাচ্ছে। তার মানে নতুন বাংলাদেশ সেনাবাহিনী সংস্কার, ডিজিএফআই ডিজলভ করা, এই গুম খুনের মূল কারিগরদের, যারা হাসিনা পালানোর 14 মাস পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে ছিল, তাদের বিচারে কোনো বাধা নেই, বিচার হবে। এবং যারা এখনো চুপচাপ বসে আছে, এই সেনাবাহিনী বাধ্য হবে এই বিচারে কোঅপারেট করতে। কিচ্ছু করার নাই, তাদের সামনে অন্য কোনো রাস্তা নাই। অতএব দর্শক, এটা আমাদের জন্য সুখবর, রাস্তা ক্লিয়ার। নতুন বাংলাদেশে একটা দেশপ্রেমিক সেনাবাহিনী, পেশাদার সেনাবাহিনী আমরা ফিরে পাবো। অপরাধীদের বিচার হওয়ার মধ্য দিয়েই সেটা প্রতিষ্ঠিত হবে এবং ট্রাইব্যুনালের রায়ের অবজারভেশনের আলোকেই সেনাবাহিনী সংস্কার হবে। অতএব আগামীর বাংলাদেশে কেউ আর গুম খুন করতে পারবে না। ক্ষমতায় জামাত আসুক আর বিএনপি আসুক, কেউ আর আয়নাঘর কায়েম করতে পারবে না, সে রাস্তা বন্ধ হয়ে যাবে। দর্শক, মূল খবর এটাই, বিচারে কোনো বাধা নেই
এবং যত বাধা ছিল ধাপে ধাপে ওয়াকার বাহিনী বাধার চেষ্টা করেছিল, সব দূর হয়েছে। ওয়ারেন্ট জারি হয়েছে, এখানেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এখন তাদের গ্রেপ্তারেও কোনো বাধা নেই, অনেকটা